হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ ব্যাপক অধ্যায় প্রথম দুটি ধাপ এখন দিয়েছি। এখন আমরা তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপে আমি শুরু করার আগে তোমাদের বলবো যে এমসিকিউগুলো তোমরা নিজেরা অনুধাবন করে নিবে এবং সিকিউগুলো আমরা অনেকগুলো একটা প্রশ্ন বলেছি, সামনে আরও অনেকগুলো প্রশ্ন করব, তখন নিজেরাই বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, নগদ প্রদানের ঘরসমূহ কয়টি আমরা দেখি। এক, নগদ প্রদানের ঘরসমূহ: এক, তারিখ; দুই, চেক নং; তিন, ডেবিটকৃত হিসাব; চার, রেফারেন্স; পাঁচ, ক্রয় ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট; সাত, প্রদেয় হিসাব ডেবিট; আট, প্রাপ্ত বাটা ক্রেডিট, নগদ ক্রেডিট। অর্থাৎ কালান্তিক মজুদ পদ্ধতিতে এই ঘরগুলো হয়। নিত্য মজুদ পদ্ধতিতে ঘরগুলো দেখি। এক, তারিখ; দুই, চেক নং; তিন, ডেবিটকৃত হিসাব; চার, রেফারেন্স; পাঁচ, অন্যান্য হিসাব ডেবিট; ছয়, প্রদেয় হিসাব ডেবিট; সাত, মজুদ পণ্য ক্রেডিট, নগদ ক্রেডিট। খুচরা নগদান বই কাকে বলে? ইংরেজি পেটি শব্দের বাংলা অর্থ ছোট বা ক্ষুদ্রকে বোঝায়। তাহলে পেটি ক্যাশ বুক অর্থ দাঁড়ায় ছোট নগদান বই। অর্থাৎ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন ছোট ব্যয়গুলো, যেমন কলম, পেন্সিল, কাগজ ক্রয়, রিক্সা ভাড়া ইত্যাদি খরচ খুচরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। যে ব্যক্তি উক্ত বই সংরক্ষণ করেন তাকে খুচরা ক্যাশিয়ার বলে। নির্দিষ্ট সময় পর পর প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে অর্থ সরবরাহ করে থাকে। খুচরা নগদান বইয়ের প্রকারভেদ: সাধারণত খুচরা নগদান বই দুই প্রকার। এক, সাধারণ খুচরা নগদান বই; দুই, বহুগড়া বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই। বহুগড়া খুচরা নগদান বই আবার দুই প্রকার: এক, সাধারণ পদ্ধতি; দুই, অগ্রদত্ত পদ্ধতি। খুচরা নগদান বইয়ের গুরুত্ব: এক, প্রধান ক্যাশিয়ারের কার্যভার লাঘব করে; দুই, নগদান বইয়ের আয়তন হ্রাস করে; তিন, শ্রম লাঘব করে ইত্যাদি। অগ্রদত্ত পদ্ধতির সংজ্ঞা: অগ্রদত্ত পদ্ধতি বা ইমপ্রেস সিস্টেম বলতে প্রধান ক্যাশিয়ার বই হইতে পেটি ক্যাশে টাকা প্রদানের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতিকে বোঝানো হয়। ইমপ্রেস শব্দটির বাংলা অর্থ হল হাওলাত, অর্থাৎ প্রধান ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে যে তহবিলটি অগ্রিম দিয়ে থাকে তাকে অগ্রদত্ত পদ্ধতি বলে। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের সুবিধা: এক, অর্থের অপব্যবহার হ্রাস; দুই, পূর্ণ নিয়ন্ত্রণ; তিন, মনস্তাত্ত্বিক প্রভাব; চার, হাতে নগদ যাচাই; পাঁচ, জনপ্রিয়তা; ছয়, সমকালীন ও পরিষ্কার হিসাব ইত্যাদি। অগ্রদত্ত পদ্ধতিতে নিম্নলিখিত ঘরগুলি তৈরি করা হয়: এক, প্রাপ্তি; দুই, তারিখ; তিন, বিবরণ; চার, ভাউচার নম্বর; পাঁচ, মোট খরচ; ছয়, খুচরা খরচের বিশ্লেষণসমূহের ঘর। খতিয়ানের অর্থ ও সংজ্ঞা: ইংরেজি লেজ শব্দের অর্থ লেজার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। লেজার শব্দের বাংলা অর্থ খতিয়ান। আধুনিক হিসাবচক্রের তৃতীয় ধাপ হলো খতিয়ান। খতিয়ান হলো হিসাবের পাকা বই, কাজেই খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয়। প্রখ্যাত হিসাবশাস্ত্রবিদ এল.সি. ক্রপার বলেন, কারবারি লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে যে বইয়ে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ানের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: এক, শিরোনাম; দুই, নির্দিষ্ট ছক; তিন, ডেবিট ও ক্রেডিট; চার, তারিখের ক্রমানুসারে সাজানো; পাঁচ, টাকার পরিমাণ; ছয়, জাবেদা পৃষ্ঠা বা রেফারেন্স; সাত, হিসাবের জের বা উদ্বৃত্ত; আট, সমাপনী রেখা টানা ইত্যাদি।
খতিয়ানের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ: 1. হিসাবের শ্রেণীবিভাগ। 2. স্থায়ী বা পাকা হিসাব সংরক্ষণ। 3. সংক্ষিপ্তকরণ। 4. গাণিতিক বিশুদ্ধতা যাচাই। 5. ভুল ত্রুটি ও জালিয়াতি হ্রাস। 6. তুলনামূলক বিচার বিশ্লেষণ। 7. খাত অনুযায়ী আয় ব্যয় হিসাব নির্ধারণ ইত্যাদি। খতিয়ানের গুরুত্বসমূহ: 1. সকল প্রকার লেনদেনের স্থায়ী ভাণ্ডার হল খতিয়ান। 2. দুতরফা দাখিলা পদ্ধতির বাস্তবায়ন। 3. লেনদেনের ফলাফল। 4. দেনা পাওনার হিসাব। 5. ব্যয় নিয়ন্ত্রণ। 6. পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। খতিয়ানের নমুনা, ছক ও প্রস্তুত প্রণালী। 1. খতিয়ানের নমুনা বা ছক দুই ধরনের হয়ে থাকে, যথা প্রচলিত পদ্ধতি বা টি ছক পদ্ধতির খতিয়ান। 2. আধুনিক বা চলমান জের বা 3 ঘরা খতিয়ান পদ্ধতি। 1. টি ছকে আকৃতি ইংরেজি টি এর মতো, তাই একে টি ছক বলে। টি ছকে ডেবিট দিকে 4টি ঘর থাকে, যেমন 1. তারিখ। 2. বিবরণ। 3. জাবেদা পৃষ্ঠা। 4. টাকা। অর্থাৎ 4টি ঘর থাকে, এবং ডান দিকেও অনুরূপ 4টি ঘর, টাকার 4টি ঘর থাকে। চলমান জের। এ ছকের সাহায্যে খতিয়ান প্রস্তুত করলে যে কোনো সময় যে কোনো হিসাবের জেরের পরিমাণ জানা যায় বলে একে চলমান জের পদ্ধতি বলে। অন্যদিকে এই ছকে 3টি টাকার কলাম থাকে বিধায় একে 3 ঘরা খতিয়ানও বলে। অনেকে একে 4 ঘরা খতিয়ানও বলে থাকেন, কারণ অনেকে ব্যালেন্সের কলামকে 2টি টাকার ঘর মনে করেন। চলমান জেরের ঘরসমূহ নিম্নরূপ: 1. তারিখ। 2. বিবরণ। 3. রেফারেন্স। 4. ডেবিট টাকা। 5. ক্রেডিট টাকা। 6. ব্যালেন্স। খতিয়ান প্রস্তুতের নিয়মাবলী: 1. ছক তৈরি করা। 2. শিরোনাম। 3. ডেবিট ক্রেডিট। 4. প্রারম্ভিক জের। 5. খতিয়ানভুক্তকরণ। 6. জাবেদা পৃষ্ঠা বা রেফারেন্স। 7. সমাপনী জের। 8. সমাপ্তি রেখা ইত্যাদি। এখন আমি আরেকটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে এই 3য় ধাপের সমাপ্তি টানতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শোনো। মিস্টার বাইজিদের ব্যবসায়ের 2015 সালের মার্চ মাসে লেনদেন সমূহ ছিল: মার্চ 1 নগদ জের ছিল 8,000 টাকা। মার্চ 5 মামুনের নিকট থেকে নগদে ক্রয় 4,000 টাকা। মার্চ 8 পণ্য বিক্রয় 4,000 টাকা। মার্চ 10 চেয়ার ক্রয় 3,000 টাকা। মার্চ 18 রহমানকে পরিশোধ 2,000 টাকা। মার্চ 20 আসবাবপত্রের অবচয় 400 টাকা। মার্চ 28 বেতন পরিশোধ 2,000 টাকা। এখানে করণীয় প্রশ্ন হলো: ক. নগদান বইতে লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন শনাক্ত করে সাধারণ জাবেদা তৈরি করো। নাম্বার 2। খ. লেনদেন সমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। নাম্বার 4। গ. লেনদেন সমূহের ভিত্তিতে জনাব বাইজিদের 31 মার্চের নগদ উৎপীড়ের পরিমাণ তৈরি করো। নাম্বার 4। আমি এখন কিছু সৃজনশীল প্রশ্ন এই 2য় অধ্যায়ে হিসাবের বইসমূহে যে কত প্রশ্ন থাকতে পারে একটি তালিকা তুলে ধরছি। 1. জনাব বাইজিদের উত্তোলনের পরিমাণ কত? 2. মাসান্তে ব্যাংক ব্যালেন্সের পরিমাণ কত? 3. লেনদেনগুলির জাবেদা দাখিলা দেখাও। 4. উত্তোলন সংক্রান্ত লেনদেনগুলির জাবেদা দাখিলা দেখাও। 5. জানুয়ারি মাসের আয় ও ব্যয়ের পরিমাণ কত দেখাও। 6. জানুয়ারি মাসে মূলধনের পরিমাণ কত দেখাও। 7. মিস্টার ইফাজের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ কত দেখাও। 8. 10 তারিখের লেনদেনের অবলম্বনে ক্রেডিট নোট তৈরি করো। 9. লেনদেনগুলির বিক্রয় ফেরত জাবেদা তৈরি করো। 10. লেনদেনগুলি মিরাজের বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করো। 11.
ইমরান ট্রেডার্সের পাওনার পরিমাণ কত? 12 5ই আগস্টের লেনদেন অবলম্বনে ডেবিট নোট তৈরি করো। 13 মেসার্স রানার ক্রয় ফেরত জাবেদা তৈরি করো। 14 মিস্টার মতিনের প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও। 15 মিস্টার মামুনের লেনদেনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। 16 পহেলা এপ্রিল তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান প্রস্তুত করো। 17 ক্রয় জাবেদা প্রস্তুত করো। 18 বিক্রয় জাবেদা প্রস্তুত করো। 19 যে লেনদেনগুলি নগদানভুক্ত হবে না এদের সমষ্টি নির্ণয় করো। 20 মিস্টার তুরাগের এক ঘরা নগদান বই তৈরি করো। 22 পহেলা জানুয়ারি 2015 তারিখের ক্যাশ মেমো তৈরি করো। 23 উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি 2 ঘরা নগদান বই তৈরি করো। 24 নগদ প্রদান জাবেদা তৈরি করো। 25 একটি 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। 26 একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। 27 মিস্টার কামরানের ব্যবসায়ে কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত দেখাও। 28 মিস্টার হারুনের ব্যবসায়ের তরল সম্পদ কত। 29 মিসেস মাজেদা আক্তারের বিজ্ঞাপনের পরিমাণ কত। 30 একটি সাধারণ খুচরা নগদান বই তৈরি করো। 31 একটি বহুগড়া খুচরা নগদান বই তৈরি করো। 32 অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। 33 খুচরা খরচগুলিকে খতিয়ানে স্থানান্তর করো। 34 ক্রয় হিসাব ও নগদ হিসাব তৈরি করো। 35 লেনদেনগুলি খতিয়ানভুক্ত করো। 36 খতিয়ানের উদ্বৃত্তগুলোর সাহায্যে মৌলিক সমীকরণ উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টা এত বড় যে এইটাও পুরা একটা অধ্যায় হতে পারত, কিন্তু হিসাব বিজ্ঞানের উন্নয়নের ফলে শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা বৃদ্ধির জন্য খুঁটিনাটি অনেক তথ্য জানতে হয়। এই জন্য এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে হিসাবের বইসমূহ। এখানে ছোট ছোট অনেকগুলো বইয়ের নাম দেওয়া আছে, কাজেই তোমরা এখান থেকেই এমসিকিউ প্রশ্নগুলো অতি সহজে উত্তর দিতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি তোমাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।